আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে কথা বলি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। আমরা কথা বলি দেশ কোন দিকে যাচ্ছে, আগামী নির্বাচনের খবর কি, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে কিনা, এবং সাম্প্রতিক সময়ে এই যে জাতিসংঘের অধিবেশনে গেলেন প্রধান উপদেষ্টা, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি নিয়ে, তা নিয়েও আমরা কথা বলবো। আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন অত্যন্ত পরিচিত মুখ। ডান পাশে রয়েছেন বিএনপি নেতা, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। আপনাকে মিলন ভাই স্বাগত জানাচ্ছি। এবং একই সাথে বাঁ পাশে রয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফুয়াদ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে একটু ফুয়াদ ভাই আপনাকে দিয়েই শুরু করি, মিলন ভাইয়ের কাছে পরে আসি। একদমই আলোচনার কেন্দ্রবিন্দুতে সেটি হচ্ছে জাতিসংঘের অধিবেশন শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। সেখানে যে বাংলাদেশ থেকে গেলেন প্রধান উপদেষ্টা, তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গেলেন, সেটির ব্যাপারে কোনো পর্যবেক্ষণ আছে কিনা এটি একটু জানতে চাই। এই দলগুলোর মধ্য থেকে যে নিয়ে গেলেন, এবং একই সাথে সেখানে যাওয়ার পরের যে পরিস্থিতি তৈরি হয়েছে যা নিয়ে অনেক আলোচনা, এ ব্যাপারে একটু আপনার পর্যবেক্ষণটা শুনতে চাই। ধন্যবাদ। ওনাদেরকে নেবার একটা বড় কারণ হচ্ছে যে আপনি জানেন জাতিসংঘের মহাসচিব এসেছিলেন গত বছর রোহিঙ্গা সংকটটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় সেটা নিয়ে। তো সেটা নিয়ে ধারাবাহিকভাবে যে কাজ চলছে, এইটার অংশ হিসাবে গত মাসে আপনার কক্সবাজারে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে। রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমি ওখানে উপস্থিত ছিলাম। বিএনপির, জামাত, এনসিপি সবারই প্রতিনিধি ছিলেন, এবং সেখানে 2 দিনের প্রোগ্রামে একটা সেশনই ছিল পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডারদের মতামত কি। তো সেখানে আমরা কথাও বলেছি, রাজনৈতিক দলের প্রতিনিধিরা কথা বলেছে, এবং ওখানে একটা ফলো আপ মিটিংয়ের কথা আমাদেরকে বলা হয়েছে যে এই মাসের শেষে নিউ ইয়র্কে একটা কনফারেন্স হবে। এবং আমি যতটুকু জানতে পেরেছি যে মোটা দাগে বড় 3টা দলের প্রতিনিধিদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ওখানে যাওয়ার জন্য। এবং আমি এই দাওয়াত দেওয়াটাকে আমি স্বাগত জানাই। কারণ হচ্ছে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার তো কিছু পলিসি পজিশন নিচ্ছে, এটা যেন এমন না হয় ফেব্রুয়ারিতে এসে একটা নির্বাচিত সরকার এখান থেকে পুরোটা অন্যদিকে ঘুরে যায়। এবং আমাদের মতো দেশগুলোর ব্যাপারে আন্তর্জাতিক মহলের একটা কনসার্ন আছে সবসময় যে আমাদের পলিসি কনসিস্টেন্সি নাই, যে আমরা কোনো বিষয়ে যখন কাজ করি, আমাদের লোকাল যারা অ্যাম্বাসেডার, ডেভেলপমেন্ট পার্টনার যারা আছেন, তারাও এটা প্রায় বলেন যে একই বিষয়ে একটা কমিটিতে যুগ্ম সচিব 6 মাস পর পরে পরিবর্তন হয়, ডেপুটি সেক্রেটারি 3 মাস পর পর পরিবর্তন হয়। তো তারা আসলে কাজটাকে করতে পারে না, খেই হারায় ফেলেন। তো এই জায়গাটাকে আমি সার্টেনলি ভেরি মাচ ওয়েলকাম করি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা করছেন। এবং আপনি জানেন শুধু রোহিঙ্গা বিষয় না, প্রধান উপদেষ্টা রাষ্ট্রের অনেকগুলো ইস্যু নিয়ে সেখানে কথা বলবেন তার বক্তব্যে। কিন্তু 3টি দল নিয়ে গিয়েছে, সে ব্যাপারে আপনি যদিও বলেছেন যে বৃহৎ 3টি দল, মানে আপনি স্বীকৃতি দিয়ে দিয়েছেন এই 3টি দলকে বৃহৎ। সেক্ষেত্রে আপনাদের মধ্যে কোনো খুব কষ্ট আছে কিনা, আপনাদেরকে যারা আপনারা এখন আছেন ঐক্যমত কমিশনে? আমাদের মধ্যে নাই। কারণ বিষয় হচ্ছে কি, আপনার ইতিমধ্যে এইরকম 3টা দলের মিটিং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কয়েকবার করেছেন। অতএব এটা ইতিমধ্যে দৃষ্টিগোচর হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এখন এটা নিয়ে যদি আপনি তর্ক করতে চান, করতে পারবেন। কেন নেওয়া হইলো, কাকে নেওয়া হইলো না, কাকে বাদ দেওয়া হয়েছে, অন্যদেরকে নেওয়া দরকার ছিল কিনা, খুবই প্র্যাকটিক্যালি চিন্তা করেন ফেব্রুয়ারি মার্চে আসলে কারা সরকার গঠন করবে, মানে এইরকম একটা ফেনোমেনাকে ধরিয়ে এটা করা হয়। তো সেই জায়গাতে, এবং বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই যারা এই 3 দলের সাথে কোনো না কোনোভাবে আবার অ্যালাইন না, কোনো না কোনোভাবে তারা সম্পর্কিত না। অতএব সেই জায়গাতে আমি বোধ করি এটা এত জটিলভাবে দেখলে রাষ্ট্র চলবে না, বরং বাংলাদেশের ভিতরকার তর্কের ভিতরে আমরা এগুলো আলাপ করতে পারি। কেন বাকিরা বাদ পড়েছে, কেন বাকিদেরকে মিটিংয়ে দাওয়াত দেওয়া হলো না। ইন্টারন্যাশনাল কনফারেন্সের জন্য এই সিলেকশন নট ব্যাড। এরপরে যদি আপনি আর একজনকে নিতেন কিনা, নিতে পারতেন কিনা, সে আলোচনা আপনারা তাদেরকে করতে পারেন। এটাকে আমি মোটা দাগে বড় সমস্যা দেখি না। আর একটা ভালো দিক হচ্ছে, এটা কিন্তু সরকার এবার প্রথম করেছে তা না। রোহিঙ্গা ইস্যুতে আপনাদের মনে থাকার কথা যে বিডার পক্ষ থেকে যখন ইনভেস্টমেন্ট সামিট হয়, সেখানেও কিন্তু রাজনৈতিক দলগুলোকে তারা ইনভাইট করেছেন। কারণ একটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন, ইনকামিং গভর্নমেন্ট যারা হতে পারে, তাদের সাথে যতটা যৌক্তিক সম্পর্ক রেখে পলিসি ফর্মুলেট করতে পারবেন, সেই পলিসিটা সাস্টেইনেবল হবে। এবং এই প্রসেসটা, এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে আরও থাকা উচিত। আগামী দিনে মিলন ভাইরা যদি সরকার গঠন করেন, রোহিঙ্গা ইস্যুটাকে একই ফরম্যাটে অ্যাড্রেস করা দরকার। ওনাদের যারা বিরোধী দল থাকবেন, যারা বড় বড় লার্জ পলিটিক্যাল স্টেক হোল্ডার থাকবেন, তাদেরকে ভিতরে বাইরে রেখে
রাষ্ট্রের বড় বড় ইস্যুগুলোতে এঙ্গেজ করলে যেটা হয়, সরকার পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের স্বার্থ পরিবর্তনের ঝুঁকি তৈরি হয় না। ঘটনা যেগুলো ঘটেছে সেটা হচ্ছে মোটা দাগে অনেকগুলো ইস্যু এখানে। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে সরকার, তার বিরুদ্ধে যাকে যারা পছন্দ করেন না, তার বিরুদ্ধে প্রতিবাদ করবার অধিকার মানুষের আছে কিনা? আছে। অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আমাদের ব্যাপারে বলেন, অন্য বিএনপি, জামাত, এনসিপি নিয়ে কি ব্যানার ধরে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে অথবা ওয়াশিংটনে তারা প্রতিবাদ করতে পারবেন কিনা? সার্টেনলি পারবেন, পারা উচিত। আমরা নিজেরাও যখন বাইরে ছিলাম, আমরা লম্বা সময় লন্ডনে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মিছিল, মিটিংয়ে, মানববন্ধনে অংশগ্রহণ করেছি। একটা সীমা তৈরি করা দরকার প্রতিবাদের। প্রবাসে যখন আমরা থাকি, ওই দেশের একটা গ্রামার ফলো করে প্রতিবাদটা করা দরকার। আমি নিজে দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা আপনার শেখ হাসিনার গাড়িতে জুতা ছুঁড়ে মারতেছে, জি, ডিম ছুঁড়ে মারতেছে শেখ হাসিনাকে, স্যান্ডেল খুলে মারতেছে, ঝাড়ু মারতেছে, এগুলো বিভিন্ন জিনিস মারতেছে। প্রশ্ন হচ্ছে যে একটা অনির্বাচিত স্বৈরশাসক, কোনো সন্দেহ নাই তার বিরুদ্ধে আপনি যা কিছু বলবার বলতে পারেন, কিন্তু এই কাজটা আপনি লন্ডনে বসে করতে পারেন কিনা, ব্রাসেলসে বসে করতে পারেন কিনা, নিউ ইয়র্কে বসে করতে পারেন কিনা? এই আচরণের একটা সংযত গ্রামারে আমাদেরকে আসা দরকার। কারণ দিন শেষে নিউ ইয়র্কের মানুষ, লন্ডনের মানুষটা যখন আলোচনাটা করবে, তখন সে কিন্তু আমাকে আপনাকে আওয়ামী লীগ আকারে আলোচনা করবে না, বিএনপি আকারে আলোচনা করবে না, সে আমাদের লাল সবুজের পতাকা নিয়ে কথা বলবে। বাংলাদেশের মানুষগুলো এরকম খারাপ। নিউ ইয়র্কের ডিপার্টমেন্টের, পুলিশ ডিপার্টমেন্ট চিন্তা করেন, আজকে এনওয়াইপিডি মিটিং করছে না, মিলন ভাই লম্বা সময় সেখানে ছিলেন, এই ঝুঁকিটা নিয়ে আলোচনা করছে না এনওয়াইপিডি আজকে রাতে? সেখানে কি আলোচনা করছে? বাংলাদেশের কিছু লোক, বাংলাদেশের কিছু মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী, বাংলাদেশের দুই পক্ষ, প্রত্যেকটা আলোচনাতে দেখবেন এই ইস্যুগুলো আসবে। জাতিসংঘে যারা সিকিউরিটি প্রোটোকলে আছে, তারা আজকে কি নিয়ে আলোচনা করছে? বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। পজিটিভলি না। তাহলে আওয়ামী লীগ এমন এক অভিশপ্ত রক্তধারার নাম, এর সাথে যদি আপনি তুলনা করতে চান, আপনি কোরআনে বনি ইসরায়েল ইহুদিদের কথা আল্লাহ তাআলা বারবার বলছেন যে এদের খাইসলত বদলায় না। আল্লাহ তাআলা দেখবেন বিভিন্নভাবে এদেরকে ওয়াজ নসিহত করছেন, ভালো হইতে বলছেন, আযাব দিচ্ছেন, গজব পাঠাইছেন, পরিবর্তন হয় না খাসলত। এবং সে যে বদলাবে না, ওটা আল্লাহ তাআলা বনি ইসরায়েলে বলে দিয়েছেন, বনি ইসরায়েলের চরিত্র সম্পর্কে বলে দিয়েছেন। আওয়ামী লীগ এমন এক চরিত্রের নাম, বনি ইসরায়েল ছাড়া এদেরকে আপনি কারোর সাথে তুলনা করতে পারবেন না। এবং এই অভিশপ্ত মানুষগুলো ন্যূনতম বাংলাদেশকে ভালোবাসার কোনো ধারে কাছে তারা নাই। বাংলাদেশ প্রয়োজনে গোল্লায় যাক, তার এই কাজগুলো করতে হবে। জি ফুয়াদ ভাই, আপনার এই আলোচনায় আমি আসবো, আরো বেশ কিছু প্রশ্ন আছে। আমি সানুল হক মিলন আপনার কাছে আসি। যেমনটা আমরাও জানি যে যুক্তরাষ্ট্রে আপনি সেখানে বেশ অনেকের চেয়ে আপনার যাতায়াত বেশ ভালো, ওখানের কালচার সম্পর্কেও আপনি ভালোই জানেন অন্যদের অনেকের চেয়ে। সেখানে একটু বারবার একটা বিষয়ে গতকাল ওখানে যাওয়ার পর থেকে, প্রধান উপদেষ্টার যাওয়ার পর থেকে আলোচনায় আসছে, সেটি হচ্ছে আমাদের সবারই দৃষ্টিগোচর হয়েছে। প্রধান উপদেষ্টা তো তার প্রোটোকল নিয়ে চলে গেলেন, এরপরে বিএনপি মহাসচিব, জামাতের নেতৃবৃন্দ, এনসিপির নেতারা তারা গেলেন। তো সেখানে যে বিষয়টি আলোচনা এসছে, এনসিপির তারা বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন, বিএনপি মহাসচিব বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। বারবার বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছিল যে প্রোটোকলে বা তাদেরকে দেখভালের জন্য জামাতের নেতারা যেভাবে তাদের নেতাদের সেফগার্ড হিসেবে ভূমিকা পালন করেছে, সেভাবে এনসিপি কিংবা বিএনপির সেই নেতারা তাদেরকে সেই রিসিভে ওরকম লোকজন দেখা যায়নি। এই বিষয়টি কি আসলে কিভাবে দেখবেন? তারা কি আসলে মানে, যদিও এই বিষয়টিকে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে, নাহিদ ইসলামী অভিযোগ করেছেন। আপনার কাছ থেকে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমাদের ব্যারিস্টার ফুয়াদ কথাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছে, এবং তার রিকগনাইজেশনটা যেটা এই ব্যাপারে, ইটস ভেরি গুড যেভাবে বললেন আর কি। আমি তো যতটুকু দেখেছি, আমি 1982 থেকে এই স্বৈরশাসক পতন, প্রত্যেক বছর আমি জাতিসংঘের সামনে ডেমনস্ট্রেশন দিতাম আমার দলকে নিয়ে। আমি তখন বিএনপির কনভেনার ছিলাম, পরবর্তীতে সেক্রেটারি ছিলাম। আমরা এটা করতাম, প্রতিনিয়তই করতাম। কি এই ধরনের আচরণ আমরা করতাম না, এবং এই ধরনের আচরণ করার সিস্টেম সেখানে নেই। ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হয়েছে 1944 সালে, এরপর থেকেই সেখানে এই ধরনের আন্দোলন ঘটে থাকে। আমরা সচক্ষে নরিয়াগার পতনের সময়, দুবালির পতনের সময় বা মার্কসের পতনের সময় সেখানকার প্রবাসীরা কিভাবে কাজ করেছে সেটা আমরা দেখেছি। তো সেই আলোকে এই বিএনপি যা করছে, এই আওয়ামী লীগ যা করছে, এটা ফুয়াদ খুব সুন্দরভাবে বলল যে তাদের চরিত্র চেঞ্জ করা যাবে না।
এখন গভর্নমেন্টকে আমরা দোষী, আসলে গভর্নমেন্টকে দোষা যায় না, আমি এগুলি প্রত্যক্ষ দোষী। বেগম খালেদা জিয়া যখন 91-এ প্রধানমন্ত্রী হলেন, আমরা এয়ারপোর্টে উইথ মুস্তাফিজুর রহমান, তিনি ফরেন মিনিস্টার ছিলেন, তো আমরা ওখানে ম্যাডামকে রিসিভ করার পরে টাক করে ম্যাডামকে আরেকটি রাস্তা দিয়ে সরিয়ে নিয়ে গেল, মুস্তাফিজুর রহমানকে লেফট ওভার ফেলে চলে গেল তারা। দে ডোন্ট কেয়ার হু ইজ দেয়ার অর নট। তাদের প্রথম আইটেম হচ্ছে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী। কিন্তু দ্বিতীয়বারের পরে আমরা তখন আগে থেকেই তাদেরকে ইনফর্ম করতাম দিস ইজ আওয়ার গেস্ট, আগে চলে আসছে অ্যাডভান্স টিম, তখন তারা তাদেরকেও ভেহিকেল ব্যবস্থা করতে নিয়ে যেত। এখন কোশ্চেনটা হচ্ছে বিএনপি ওখানে সমাবেশ করেছে আগের দিন, তারা প্রস্তুতি নিয়েছে, আমাদের মহাসচিব যাবে এবং আমাদের 36-এর বিপ্লবের 24-এর বিপ্লবের আমাদের আক্তার যাবে, জামাতের নেতা যাবে এবং সকলকে তারা সম্বর্ধনা দিবে, এই জন্য মিটিং হয়েছে, অন্যান্য স্টেট থেকে লোক এসছে, সবই ঠিক আছে। কিন্তু তাহলে আওয়ামী লীগ যে এই উচ্ছৃঙ্খল আচরণ করবে এটা কেউ বিশ্বাস করতে পারে? আপনারা স্বাগত জানাবেন, আওয়ামী লীগও বসে বসে দেখবে, সেটি কি প্রত্যাশা করে? না, এয়ারপোর্টে গিয়ে এই ঘটনা কেউ কখনো ঘটায় না। এর সিস্টেম রয়েছে যে যখন আমাদের প্রধান উপদেষ্টা স্পিচ দিতে যাবে, ওই ইউনাইটেড নেশনসের রাস্তার উল্টো পাশে সেখানে স্পেস রয়েছে, স্পেস ওখানে পুলিশ গার্ড দিয়ে সেখানে তাদেরকে ব্যারিকেড দিয়ে দেয়, সেখান থেকে যে যা ইচ্ছা তাই বলুক, মাইক দিয়ে বলে, উচ্চ স্বরে বলে, কিন্তু কেউ জুতো ডিম মারতে পারে না, যেটা লন্ডন হয়েছে। কিন্তু নিউ ইয়র্কে জুতো ডিম মারলে সাথে সাথে ধরে নিয়ে যাবে। কিন্তু তারা কি করে জানে এয়ারপোর্টে এই ধরনের সন্ত্রাসীমূলক কার্যকলাপ আওয়ামী লীগ করবে? এটা তো কেউ জানে না। এয়ারপোর্টে তো হাজার হাজার লোক যাচ্ছে আসছে। কিন্তু মিলন ভাই, আওয়ামী লীগের এখনকার যে পরিস্থিতি, এই যে 24-এর পরের যে আওয়ামী লীগ এখন, তারা তো বিশ্বের যেখানেই যাবেন না কেন, তারা বিপ্লবের পক্ষে শক্তি গেলে তারা তাদের সেফ থাকা বা নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার কি দিবে না? এবং সরকারের, আপনি বোঝার চেষ্টা করুন, আমি আক্তার বেরিয়ে আসছি, আমাকে তো সেই ন্যাশনাল প্রোটোকল দিবেন, আমি বেরিয়ে আসছি, এখন কে আওয়ামী লীগ কে বিএনপি সে তো বোঝা যায় না। তো জামাতের লোকজন তো ওখানে ঠিকই এই প্রোটোকলগুলো মেনটেন করে তাদের লোক উপস্থিত থাকলো, যেটি গণমাধ্যমে আমাদের লোকও ছিল, কিন্তু যেই গেইটে আমাদের লোকগুলো ছিল সেই গেট দিয়ে তাদেরকে বের করেনি, অন্য গেট দিয়ে বেরিয়ে আসছে তারা। সেই গেইটে আওয়ামী লীগের ওখানে তারা তো ছিন্ন বিচ্ছিন্ন বিভিন্ন গ্রুপে ছিল, আমরা তো এক গ্রুপে মোর দেন 500 বিএনপি নেতাকর্মী সেখানে ছিল, আমার সাথে টেলিফোন কনভারসেশন হয়েছে, দে আর দেয়ার, তারা ওখানে কাজ করছে, এর আগের দিনও মিছিল করেছে, সেটা পত্রপত্রিকা এসেছে। মিলন ভাই, আমি একটু বোঝার জন্য আসলে আপনাকে প্রশ্নটা করি, সেটি হচ্ছে যে আপনারা যখন কোনো সমাবেশও করেন বা বিরূপ পরিস্থিতিতে থাকেন, যখন আওয়ামী লীগের সময় মিছিল মিটিং করতেন, পুলিশ আসে কিনা সব জায়গায় নিশ্চয়ই লোক রাখতেন ইনফরমেশন দেওয়ার জন্য, সমাবেশগুলোয় কোথায় কোথায় নিরাপত্তার ঘাটতি হতে পারে সব আপনাদের গ্রুপগুলো রেডি থাকে, কোন কোন জায়গাগুলোয়। তাহলে একটা দেশে যাচ্ছেন, সেখানে আপনার অপিনিয়ন থাকবে, এরকম স্বাভাবিক। তাহলে কোন কোন গ্যাপগুলো হতে পারে সেগুলো কোনো কিছুই কি আপনার গ্রুমিং হয়নি আগে? একদম যে প্রধান উপদেষ্টার সাথে গেলাম, তারাই নিরাপত্তা দিবে, নিজেদের কোনো চিন্তা চেতনা ছিল না? গ্যাপ আছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আপনি গায়ে হাত দিতে পারেন না, আপনি উচ্চবাচ্য করে কথা বলতে পারেন, আপনি জোরে জোরে চিৎকার করতে পারেন, এটা লিগ্যালি পারি না। কিন্তু আমি যদি মনে করি যে আমি আপনার উপর ক্ষিপ্ত, আমি যা হয় খুব মানে কেয়ার নেই, সেখানে যদি কেউ ক্ষিপ্ততার সাথে তাকে স্ট্যাবিংও করতো, কেউ তো জানতো না সেটা করবে, সেই সিকিউরিটি তো তাদেরকে দেওয়া হয়নি। এগুলি তো আনকমন সিচুয়েশন। আমেরিকান এটা চিন্তা করে না, যেটা ফুয়াদ বললো যে কালকে এনওয়াইপিডি রাত্রেবেলা বসে তারা ডিসকাশন করেছে যে কি উচ্ছৃঙ্খলতা। সেই জন্যই তো আজকে আমাদের এই পানিশমেন্ট। যারা ভেবেছে যে এই কাজ করে আমরা পলিটিক্যাল অ্যাসাইলাম নিব, সেই পলিটিক্যাল অ্যাসাইলাম তারা পাবে না। তাদেরকে বরংস পলিটিক্যাল অ্যাসাইলাম নিতে গেলে হ্যান্ডকাপ দিয়ে তাদেরকে দেশে পাঠিয়ে দিবে। দেখছে না, পাঠিয়ে দিচ্ছে। এই যে ফেসবুকে যে স্ট্যাটাসগুলো দিচ্ছে, এই যে চিৎকার করেছে, দে উইল বি পানিশড বাই ইউএস গভর্নমেন্ট। আপনি দেখেন কিছুদিনের মধ্যে তাদেরকে ধরে ধরে দেশে পাঠিয়ে দিবে। এখন আর আমেরিকা এগুলি টলারেট করছে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে জায়গায় সেই জায়গায় এই আপনারা আপনাদের দলীয়ভাবে কোনো গ্যাপ দেখছেন না, যেখান দিয়ে আপনারা মহাসচিব ওখানে যাচ্ছে, ওখানে আওয়ামী লীগ কোনোভাবে আপনাদের উপর অ্যাটাক করতে পারেন, সেটির সব গ্যাপগুলো পূরণ করা দরকার ছিল। কোনো গ্যাপ থাকতে পারে, সেটি বিএনপি আপনারা মনে করছেন না? বিএনপি অবশ্যই মনে করে। এয়ারপোর্টে গিয়েছে মোর দেন 500, আমি তাদের সাথে কথা বলেছি, তারা সেখানে গিয়েছে। কিন্তু কথা হয়েছে যে কোন গেট দিয়ে কে বেরিয়ে আসলো, অন্য একটি গেট দিয়ে বেরিয়ে আসে, যেটা আমি বললাম যে প্রয়াত মুস্তাফিজুর রহমান সাহেব অন্য গেট দিয়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। সেই যে একজন আওয়ামী লীগের দেখে একটা উচ্চবাচ্য গালি দিয়ে দিলেন, কি করবেন আপনি? আপনি দেখেন, এর আগে
ইউএস কাউন্সিলর অফিসে, নিউ ইয়র্কের কাউন্সিলর অফিসে মাহফুজকে নিয়ে সেখানে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটালো। তো আমেরিকাতে তো এভরিবডি ইজ ওপেন, অপ্রত্যাশিত ঘটনা ঘটার পরে তারপরে তাদের বিচার হবে, কারণ ক্লোজ সার্কিট ক্যামেরায় সব ধরা পড়েছে, একজনও পার পাবে না। ওখানে বাংলাদেশের যে যারা কর্মকর্তা রয়েছেন এম্বাসির, আপনার কি তাদের কোনো গ্যাপ মনে হচ্ছে? যদিও তাদেরকে অব্যবস্থাপনাকে, দূতাবাসের অব্যবস্থাপনাকে এনসিপি নেতারা দায়ী করেছেন ইতিমধ্যে। এনসিপির নেতারা দায়ী করতে পারে, কিন্তু আমেরিকাতে এই ধরনের ঘটনা যদি কেউ ঘটাতে চায়, নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করা, এসে তো করতেই পারেন। আপনি আমাদের উপদেষ্টা হচ্ছে রাস্তায় গাড়ি নিয়ে আপনি ঝাঁপ দিয়ে তার সামনে পড়লেন, গাড়ির সামনেও শুয়ে পড়েছিল, এটা হতেই পারে। কিন্তু আফটার দ্য কনসিকুয়েন্সেস দে উইল ফেস দ্য মিউজিক, এটা আমি বলছি যে দে উইল ফেস দ্য মিউজিক। এখন যেটা ফুয়াদ সাহেব বলল, এই আওয়ামী লীগের মতো একটা উচ্ছৃঙ্খল, চরিত্রহীন, যাদের কোনো বিবেক নাই, তাদেরকে কি আপনি আশা করতে পারেন? তার তো সন্ত্রাসী। ফিরছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে সেটি হচ্ছে যে এই যে আবার একটু খুব ছোট্ট করে যাই জাতিসংঘের সেই আলোচনায়, সেখানটায় যে বার্তাটা দিল, এর সাথে একটু অ্যাড করি, যখন এই আলোচনা, ঠিক সেই আলোচনার মধ্যে আমরা দেখলাম যে বিএনপি মহাসচিব যখন যুক্তরাষ্ট্রে, তখন আমরা দেখলাম যে ইন্ডিয়ান পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার একটি গণমাধ্যমের সাক্ষাৎকার নিয়েও বেশ আলোচনা হচ্ছে। সেখানে যদিও ওই জামাত এখানে নেই, কিন্তু দেখেছেন যে সেখানে জামাতকে 30টি আসন দেয়া হচ্ছে না, এই কারণে তাদের চাওয়ার সাথে মিলছে না, সুতরাং তারা পিআরের জন্য আন্দোলন করছে, এরকম একটি বিষয় উঠে এসেছে। এটি নিয়েও বেশ আলোচনা। জামাতের পক্ষ থেকেও যদিও বিবৃতিতে বলেছে যে তারা বিশ্বাস করে না, এরকম বলতে পারে, যদি বলে থাকেন তাহলে নিন্দার অনেকগুলো। আর এই দিক থেকে বিএনপির পক্ষ থেকেও বলেছে যে এরকম বক্তব্য তারা দেননি, মানে তারা ভুলভাবে, মিসকোট করেছে, কি দিয়েছে বক্তব্য সেটি আসেনি। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম হচ্ছে, দেখেছেন। একটু শুনতে চাই আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন। প্রথম কথা হচ্ছে, আপনার আগের সেগমেন্টে একটা জিনিস যোগ করি যে ইনুস সাহেবের এই টোটাল সফর প্রোটোকলের সাথে যারা জড়িত ছিল, জি, তাদের ব্যাপারটাতে খুব সিরিয়াসলি ইনভেস্টিগেট করা দরকার। বেশ কিছু তথ্য অনলাইনে এসছে যেগুলো খুবই ভয়ঙ্কর যদি এটা হয়ে থাকে। যেমন ধরেন, আপনার নিউ ইয়র্কে বাংলাদেশের কনসুলেটে কাজ করে, অ্যাম্বাসিতে কাজ করে শোয়েব আবদুল্লাহ নামে একজন কাউন্সিলর আছে, যিনি এই পুরো ইস্যুটার প্রোটোকল অফিসার হিসেবে কাজ করছে। সে হচ্ছে ছাত্রলীগের রাজনীতি করত, আমাদের এফ রহমান হল অথবা জৌ হলে ছাত্রলীগের পোস্টের নেতা ছিল, এরকম কথাবার্তা আসছে। দ্বিতীয়ত হচ্ছে সালাউদ্দিন নোমান চৌধুরী, এখন যিনি রাষ্ট্রদূত, তিনি 18 সালের রাতের ভোট এইটাতে খুব অ্যাক্টিভলি রোল প্লে করেছেন। এই রাতের ভোট করবার পরে আমাদের যে মানে বিভিন্ন অংশীজন আছে বিদেশি, এই অংশীজনদের কাছে লেজিটিমেসি ক্রিয়েট করা, সম্মতি উৎপাদন করবার জন্য তিনি খুব অ্যাক্টিভলি কাজ করেছেন। শাহ আসিফ রহমান, ইউএনএ যিনি মিটিং কোঅর্ডিনেট করছেন, তার ব্যাপারে আসছে। এবং সে হচ্ছে আপনার এই যে মালমুমিন যিনি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তার খুব কাছের মানুষ, সেক্রেটারি ছিলেন তার, এইরকম কিছু কথাবার্তা এসছে। প্রথম কথা হচ্ছে এই তথ্যগুলো সঠিক কিনা দেখা দরকার। আমাদের 2টা মিশন, নিউ ইয়র্কে পার্মানেন্ট মিশন আছে এবং ওয়াশিংটনে আমাদের অ্যাম্বাসি, 2টা মিশনের টোটাল স্টাফিংকে ভেটিং করা দরকার, অ্যাম্বাসেডর থেকে শুরু করে। কারা কারা আমাদের স্বার্থ নষ্ট করছে, এই ধরনের ঘটনাগুলোর তথ্য গোপন, যেগুলো গোপনীয় তথ্য, এই প্রোটোকল পাস করছে। কারণ শুধু মির্জা ফখরুল সাহেবের গেটের সে কোন এক্সিট দিয়ে বের হবে, এই তথ্যটার উপর ডিপেন্ড করতেছে যে বিএনপির নেতাকর্মীরা কেন ওই গেটে থাকলো না, বিএনপির নেতাকর্মীরা কেন অন্য গেটে ছিল তাকে রিসিভ করবার জন্য, আর আওয়ামী লীগের লোকজন কেন ওই গেটে তাকে অপমান করার সুযোগ পেয়েছে। বিএনপি জানে না, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে। সো ফান্ডামেন্টালি এটা একটা প্রোটোকল ইনফরমেশন যেটা লিক হয়েছে, অথবা বিএনপির ভিতরকার লোক কারা কারা আছে যারা 16 বছর ধরে এই জাতীয়তাবাদী দলটাকে ভিতর থেকে স্যাবোটাজ করেছে, বিরোধী দল হিসাবে তাকে পার্মানেন্ট করে ফেলেছে, এই একই রকম স্যাবোটিয়াররা ওইখানে কাজ করছে কিনা, সেটা বিএনপি লিডারশিপকে আমি আহ্বান করব, দয়া করে এটা সিরিয়াসলি আপনারা খতিয়ে দেখবেন আপনাদের জায়গা থেকে। এখন আপনি যেটা প্রশ্ন করেছেন, আমি কি একটু 1 মিনিটের জন্য একটু এহসানুল হক মিলন আপনার কাছে আসি। প্রতিটি ঘটনার বিচার হবে, এটি মির্জা ফখরুলের বক্তব্য, যদিও এই ঘটনাগুলোর বলছে। এই যে কারা কারা ওখানের বেশ কিছু বিষয় নাম সহ ফুয়াদ ভাই বললেন, আপনি কি মনে করেন যে এরকম হতে পারে? আর একটা ব্যাপার হচ্ছে, এই যে তদন্ত করলে সেটিও যে বের হয়ে আসবে, যাদেরকে দিয়ে তদন্ত করবেন সেই লোকটিও যে অভ্যুত্থানের পক্ষের শক্তি কিনা সেটিরও বা নিশ্চয়তা কোথায়? না, ফুয়াদ সাহেব পাজলগুলোকে সুন্দরভাবে মিলিয়েছেন।
জি। কারণ আমি ব্যক্তিগতভাবে জানি বিএনপির ব্যাপকভাবে সেখানে গিয়েছে এবং তারা অন্য গেইটে উপস্থিত ছিল। তাকে কেন ওনাদেরকে ডাইভার্ট করালো অন্যদিকে, দিস ইজ ভেরি গুড পয়েন্ট। দেখুন, বিচার হবেই, এটা আমিও বিশ্বাস করি নিশ্চিত। এলএ রায়েটের কথা মনে আছে? সেই এলএ রায়েটে একজন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গকে মেরেছিল, তারপরে সেখানে সবাই বেরিয়ে গেল, 3 জন মারা গেল। সবাই ভেবেছিল যে পার পেয়ে গেল, ন্যাশনাল গার্ড বেরিয়ে গেল, আর্মি বেরিয়ে গেল, সব কন্ট্রোলে নিয়ে আসলো। আমরা ভাবলাম যে মারা গিয়েছে। নট দ্যাট। এই যে স্ট্রিট ক্যামেরাগুলো থেকে লোকেট করা হলো কারা কারা এই মব অ্যাটাক করেছিল, সকলকে পরে ধরে নিয়ে এসে আইনের আওতায় নিয়েছে। এখন এই যে ঘটনা যারা ঘটালো তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে। স্পেশালি ট্রাম্প গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্যাট। আগে যেমন কিছু একটা করলেই পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া যেত, এখন আর সেই দিন নেই। সেটি না হয় ট্রাম্প গভর্নমেন্ট ওখানে যারা বিশৃঙ্খলা পরিস্থিতি করলো, কিন্তু ফুয়াদ ভাই বলেছে যে আপনার দলের মধ্যেও যারা আছে, যারা জাতীয়তাবাদী সেজে আসলে দলের ক্ষতি করছে, সেই ঘন্টাটা বাঁধবে কে, সেই বের কে করবে? দল, আমি যাদের সাথে রাজনীতি করেছি তারা একটু ব্যাক ফুটে আছে, তো এটা তো দলের ভিতরেই থাকেই। আমরা তো ম্যাডাম গিয়েছে, সকলকে রেজিস্ট্রেশন দিয়েছে, আমাদের এই এক্সপেরিয়েন্সটা রয়েছে। যারা এক্সপেরিয়েন্স ছিল তারা একটু ব্যাক ফুটে আছে। তো দলের ভিতরে ইন্টারনাল কনফ্লিক্ট থাকতে পারে, কিন্তু এটা যে এইভাবে ফোকাসড হবে আমার সেই ব্যাপারে সন্দেহ রয়েছে। আমার মনে হয় না এইভাবে ফোকাসড হবে, কারণ মহাসচিব আর জুলাই যোদ্ধা সকলেই তো আমাদের, জামাতও আমাদের, জুলাই যুদ্ধও আমাদের, মহাসচিব আমাদের, এই ডক্টর ইউনূসও আমাদের। ধন্যবাদ। আমি যে আলোচনাটা ফুয়াদ ভাই আসছিলাম, আপনি বলবেন, কিন্তু আমি একটু লিঙ্ক ধরিয়ে দেই। সেটি হচ্ছে যে এরই মধ্যে বাংলাদেশের কিছু গণমাধ্যম কর্মীরা প্রশ্ন তুলেছেন যে বিএনপি মহাসচিব এই যে পত্রিকাটার নাম ভারতের আসছেন, এই গণমাধ্যমটা খুব একটা জানাশোনাও নাই, তো উনি কি বলেছেন সেটি মিসগাইড, মানে সেটি ঠিকভাবে উপস্থাপন করলো কিনা সেটি ওর বিষয় না। ভারতীয় গণমাধ্যম এরকম নাম সর্বস্ব একটি গণমাধ্যমের সাথে তিনি দিলেনও বা কেন, সে ব্যাপারেও সতর্ক হওয়া দরকার ছিল কিনা একটু শুনতে চাই। প্রথম কথা হচ্ছে যে বিএনপির মধ্যে আমরা সাম্প্রতিককালে একটা হীনমন্যতার রাজনীতি দেখতে পাচ্ছি, এবং এই রাজনীতির গোড়ার জায়গাটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রাজনীতিটা না বোঝার যে সংকট। জি। যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক যেই রাজনীতিটা তৈরি করলেন, যেটাকে আমি জিয়া সিনথেসিস বলি, যে একটা সমন্বয়বাদিতার রাজনীতি, একটা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি, সেই রাজনীতি যারা করেন তারা বলছেন যে জিয়াউর রহমানের বিদেশ নীতি অথবা খালেদা জিয়ার বিদেশ নীতিতে আমরা এখন আর চলবো না, ওটা পিছনে ফেলে রাখতে হবে। অথচ বারবার এটাই প্রমাণিত হয়েছে যে জিয়াউর রহমানের ফরেন পলিসি ওয়াজ দ্য অনলি কারেক্ট ফরেন পলিসি ইন আওয়ার টোটাল হিস্ট্রি। তাহলে আসলে যারা বিএনপিকে লিড করছেন তারা কি আসলে বিএনপির রাজনীতিটা বোঝেন কিনা? কারণ যদি ইন্ডিয়াকে অ্যাপিস করতে হয়, ইন্ডিয়াকে যদি খুশি করে রাজনীতি করতে হয়, তাহলে আওয়ামী লীগ না কেন? তাহলে ওই মানুষগুলো কেন বিএনপি করবে? ওয়াই? আমরা কেন শহীদ প্রেসিডেন্টের, জিয়া পরিবারের গুণগান করি? যারা আমরা বিএনপির রাজনীতি করি না, বিএনপির কোনো শত্রুও বলতে পারবে না শহীদ প্রেসিডেন্ট সম্পর্কে একটা খারাপ কথা, জিয়াউর রহমান সম্পর্কে একটা খারাপ কথা বলতে পারবে না। তাহলে সংকটটা কোথায়? যে সংকটটা হচ্ছে বিএনপির লিডারশিপের ভিতরে আমরা দেখতে পাচ্ছি গ্রাসরুট কিন্তু এরকম না। বিএনপির তৃণমূল কিন্তু প্রচণ্ড ভারত বিরোধী, বিএনপির তৃণমূল কিন্তু প্রচণ্ড জাতীয়তাবাদী দেশপ্রেমিক মানুষ, বিএনপির তৃণমূল কিন্তু প্রচণ্ড জিয়া পরিবারের যে ভ্যালু সিস্টেম এটাকে ধারণ করে। তাহলে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ভিতরে জিয়ার রাজনীতি নিয়ে, জিয়াউর রহমানের দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে অ্যাকশনগুলো, যে পলিসিগুলো তারা নিয়েছে, সেগুলো নিয়ে তারা প্রচণ্ড রকম হীনমন্যতায় ভোগেন, অ্যাজ ইফ ওনারা ভারতকে বেশি ভালো বোঝেন। আর যেই মানুষটা যুদ্ধ করছে, সেক্টর কমান্ডার ছিল, সেনাপ্রধান ছিল, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ায় বাংলাদেশে নতুন রাজনীতির জন্ম দিয়েছেন, তিনি আসলে দিল্লিকে বোঝেন নাই, তিনি ভারতকে বোঝেন নাই। এবং একইভাবে দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থান নিয়েও বিএনপির মধ্যে একটা হীনমন্যতা আছে। দেখবেন যে মানে গণ অভ্যুত্থানের ছেলে পেলে কিন্তু প্রশ্ন যখন আসে, বাচ্চা লোক, ছোট লোক, মাত্র শুরু করেছে, আমাদের অভিজ্ঞতা অনেক বেশি, এই বিষয়গুলো। অথচ এটা করবার মধ্য দিয়ে কিন্তু গত 16 বছরে বিএনপির যে লড়াই, বিএনপির যে ত্যাগ, কোরবানি, হাজার হাজার নেতাকর্মীর শহীদ, শাহাদাত, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ছোট করা হচ্ছে। ভাই, এটা তো ব্যক্তি বিশেষে হয়তো বা এইভাবে দু একজন বক্তৃতা করেন যে এই যে ছোট মানুষ বোঝে না, পুরো দলটাকে কি এই জন্য দায়? দলের ভিতরে একটা মানে লিডারশিপ মানেটা কি? আপনি একটা দলকে কার মাধ্যমে রিপ্রেজেন্ট করবেন?
ধরেন ভোলা চরফ্যাশন ইউনিয়ন বিএনপির সভাপতি কি বলল সেটা দিয়ে তো আপনি দিন শেষে আর বিএনপিকে জাজ করবেন না। বিএনপিকে জাজ করবেন তার পলিসি লেভেলে, কারা কারা দায়িত্ব পালন করছে, কারা কারা তার স্পোক্স পারসন, কারা তাকে রেপ্রেজেন্ট করেন, কারা কারা এই রাজনীতির গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো দেন। তার বক্তব্যগুলোই তো বিএনপির বক্তব্য। তারেক রহমান কি বলছে, খালেদা জিয়া কি বলছে, এগুলোই বিএনপির বক্তব্য। তো সেই জায়গাতে দিল্লির আলোচনা আসলে আমরা দেখতে পাচ্ছি অমিত শাহর কাছে গিয়ে আমাদের বড় বড় জাতীয় নেতারা সেজদায় মাথা অবনমন করে রাখছেন, দিল্লির সাথে আপোষের কথা বলছেন। দিল্লির সাথে আপোষের সিগন্যাল তো বিএনপি বহু বছর আগে দিয়েছে। কই ন্যূনতম বিএনপিকে ন্যূনতম কোনো সম্মান মর্যাদা দিয়েছে? এই গণ অভ্যুত্থানের আগে বিএনপির সাথে ইন্ডিয়ান কোনো হাই কমিশনার 10-12 বছরে একবার চায়ের দাওয়াতে বসে নাই তো। তাহলে প্রশ্ন হচ্ছে যে তারা এইটা কেন বুঝতেছে না, যেটা জিয়াউর রহমান বুঝে গেছে, যে এইটা আপোষের রাজনীতির প্রশ্ন না। রাজনীতি হচ্ছে জাতীয়তাবাদের জায়গা থেকে আপনার রাষ্ট্রের জনগণকে নিয়ে আপনি আপনার পলিটিক্স করবেন, এবং আপনার পলিটিক্সে যিনি আপনার বন্ধু হবেন, আপনার শত্রু হবেন, সেটা রাষ্ট্র সাপেক্ষে হবে। অনেক ধন্যবাদ। দেশের কোনো রাজনৈতিক দলকে অপর করা এবং সেটা অন্য দেশের স্বার্থ রক্ষা করবার প্রশ্ন আসলে পরে এটা খুবই অসম্মানজনক। জি, অনেকগুলো পয়েন্ট বলেছেন। বিএনপি হীনমন্যতার ভুগছেন, গণ অভ্যুত্থান নিয়েও হীনমন্যতা আছে, দিল্লির সাথে আপোষের সিগন্যাল বিএনপি দিয়ে রেখেছে সুনির্দিষ্টভাবে ফুয়াদ ভাই বলছেন। একটু শুনতে চাই। না, ফুয়াদ সাহেব বিষয়টাকে বেশ অনেকগুলি সেগমেন্টেড করে ফেলেছেন। আমি একটা একটা করে অ্যাড্রেস করি। প্রথম হলো, আপনি শুরু করেছেন মহাসচিবের ইন্টারভিউ দিয়ে। মহাসচিব ইন দ্য ব্রডার পার্সপেক্টিভে উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে, ধরুন বাংলাদেশকে যদি সত্যিকারে বাংলাদেশ হিসাবে আমি দেখি, প্রো বাংলাদেশ হিসাবে, আর যদি বাংলাদেশকে মুজিবের বাংলাদেশ, হাসিনার বাংলাদেশ দেখেন, তাহলে একটা ডিফারেন্স রয়েছে। আপনি ভারতকে যদি ভারত হিসাবে দেখেন, একটা রাষ্ট্র যেখানে সেকুলারিজম রয়েছে, যেখানে ডেমোক্রেসি রয়েছে, যেখানে হিউম্যান রাইটস রয়েছে, সেটি একটি ভারত। আর যদি আপনি মোদির দৃষ্টিতে ভারত দেখেন, তাহলে হিন্দুত্ববাদী ভারত, সেটি আপনাকে দেখতে হবে। এখন আমাদের মহাসচিব এই লার্জার পার্সপেক্টিভে তিনি দেখছেন একটি বাংলাদেশের রাজনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে শুরু করেছেন, আমরা সেটা চাই। বহু মত, বহু পথ, সকলকে নিয়ে আমরা রাজনীতি করব, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা প্র্যাকটিস করব, হিউম্যান রাইটসকে আমরা অ্যাক্টিভেট করব, এবং আমাদের ম্যালাস টু নান, প্রতিবেশীদের সাথে আমরা সেভাবে চলব। সেই ধারাবাহিকতায় ওনার ফিলোসফিক্যাল আউটলুকে তিনি সেই দৃষ্টিভঙ্গিতে নিয়ে কথা বলেছেন। ধরুন, এক গ্লাস পানি অর্ধেকটা খালি, আমি তো বলতে পারি অর্ধেক খালি, আবার আপনি বলতে পারেন অর্ধেক ভরা। তো উনি যেটা বলেছেন, যদি সেটাই সত্য হয়ে থাকে, উনি বলছেন আমরা হাসিনার মতো রাষ্ট্র পরিচালনা করতে চাই না। হাসিনা ফ্যাসিজম করেছে, হাসিনা অন্য দলকে রাজনীতি করার সুযোগ দেয়নি, সেগুলি তারা করেছে। সেই দৃষ্টিতে ব্রডার সেন্সে উনি এই কথাগুলি বলেছেন। আর 30টি সিট দিবে কি দিবে না এই কথা মহাসচিব কখনো বলবে, এটা আমি আদৌ বিশ্বাস করি না। ইটস এ পার্টি, মানে ইন্টারনাল ব্যাপার রয়েছে। এখন হীনমন্যতার কথা উনি বলেছেন। আসলে একটি বড় দল, এই বড় দলে যারা আজকে রাজনীতি করছেন, তাদের অধিকাংশই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়ে রাজনীতি করার সুযোগ আসেনি। আমাদের সুযোগ এসেছিল, আমরা উনার হাতে গড়া ছাত্র রাজনীতি করেছি, সেই জন্য আমরা অনেকটা কাছ থেকে ওনাকে দেখতে পেয়েছি। 2 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। আমরা সেটা দেখেছি। তা আজকের প্রেক্ষাপটে বিএনপি যে এই বিএনপিকে রিভাইটালাইজ করছেন যিনি আজকের এই অবস্থায়, ধরুন প্রেসিডেন্ট জিয়ার সময় ছিল এই ইউনিপোলার, এরপরে মনোপোলার বিগ পাওয়ার হলো, আবার ইউনিপোলারের দিকে যাচ্ছে। এই যে ট্রানজিশনাল সময়ে আমাদেরকেও রাজনীতিতে ট্রানজিশনটা নিতে হয়েছে। কিন্তু বিএনপি তো সঠিকভাবেই 91-তে, 96, 2001-তে, 2006 পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছে। তো ফেসিবাদ যখন এসছে, তারা অন্যভাবে, অর্থাৎ ভারত শুধু বাংলাদেশে আওয়ামী লীগ কি চেয়েছিল, সেই জায়গাটি থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। দ্যাট ইজ দ্য টাইম। এখন আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি তো জনাব তারেক রহমান। আজকের প্রেক্ষাপটে ওনার যে ডিসিশনগুলি, প্রিসাইজলি উনি তো সেই জিয়ার আদর্শের দিকে, সেই ফরেন পলিসির দিকে, সেই ডেমোক্রেসির দিকেই, সেই সহমর্মিতার দিকেই, সেদিকেই তো তিনি যাচ্ছেন। তো ইন দিস কেস আমি বিএনপিকে হীনমন্যতা বলবো না। 2-1 নেতা এই রাজনীতির রেটোরিক্স বলে একটা শব্দ রয়েছে, সেটা তারা ব্যবহার করছে, বা সামনে নির্বাচন বলে জামাত অবভিয়াসলি তারা নির্বাচনে এই প্রেক্ষাপটে তারা গভর্নমেন্ট না হোক, অপোজিশন তো হবে। আমি বলতে চাই যে ওনারা যদি ভাবেন গভর্নমেন্ট হবে, হতেও পারে, আমরা বলতে পারি না। ফুয়াদ ভাইয়ের সভাপতি তিনি বলেছেন যে এখনকার প্রেক্ষাপটে বিএনপি এবং জামাত একসাথে ইলেকশন করা উচিত, সেটি নিয়ে আমি কথা শুনবো। মিলন ভাই, শেষ
করবেন, কিন্তু তার আগে একটু বলছি, সেটি হচ্ছে যে বিএনপির রাজনীতি বলছেন আজকে আমরা খুব আলোচনায় দেখেছি এবং খুব সম্ভবত আমরা এটিও শুনেছি যে বিএনপি গ্রিন সিগন্যাল আগামী ইলেকশনের জন্য দিয়ে দিয়েছে। আপনিও আপনার আসনে, সাবেক আসন যেটি কচুয়া, সেখানে পেয়ে গিয়েছেন বলতে প্রত্যক্ষদর্শীরা মোটামুটি বলেছে। এমনটা তো নাকি? কিন্তু আপনাদের সিনিয়র যুগ্ম মহাসচিব সেটি অস্বীকার করেছেন। আমি বিষয়টা ঠিক বুঝতে পারছি না। আমাকে কালকে, আমি দেশে ছিলাম না, আমি আমার একটা বিশেষ কাজে বাইরে ছিলাম, আমাকে হঠাৎ করে কল করে আনা হলো। আমি সরাসরি বিএনপি অফিসে গিয়েছি, গিয়ে আমি ডক্টর জাহিদ সাহেব স্ট্যান্ডিং কমিটি মেম্বার এবং কুমিল্লা ডিভিশনের অর্গানাইজ সেক্রেটারি আমাদের প্রিন্সিপাল ভূঁইয়া সাহেবের সাথে দেখা করলাম এবং ক্যাটাগরিক্যালি ওনারা আমাকে বলেছেন যে ইউ আর মোস্ট প্রবাবল ক্যান্ডিডেট ফর আস। আমাদের সার্ভে রিপোর্টে এটা এসছে এবং ইট ইজ ইনডিরেক্ট, আমি বলবো ডিরেক্টলি গুড সিগন্যাল, বিকজ বিএনপি চাচ্ছে এই নির্বাচনের আগে আগে যদি আমাদের ক্যান্ডিডেটগুলি সেট করে দেওয়া যায় তাহলে এলাকা ভিত্তিক ভিন্দির ভিতরে যে কোন্দল রয়েছে সেটা কমে যাবে। ইটস আ ভেরি গুড ডিসিশন দে মেড ইট। এবং আমাকে নিজেই ডেকেছেন, ডেকে আমাকে এই কথাগুলি বলা হয়েছে এবং আমাকে বলা হয়েছে ইউ আর দ্য মোস্ট প্রবাবল ক্যান্ডিডেট and you will be the next one, so please take care the constituency properly. আমার স্টেটমেন্ট এটা কেন আমি জানি না, but I am the witness. যাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, খুব ছোট্ট ছোট্ট করে 2-3টি প্রশ্নের উত্তর। গণ অধিকার পরিষদ এনসিপি এক হচ্ছে শোনা যাচ্ছে, দুই দলের নেতারাই ইতিবাচক বলছে। এবি পার্টি কোন দিকে যাচ্ছে প্রশ্ন, কারণ বিএনপি ইতিমধ্যেই তাদের সিগন্যাল দিয়ে দিয়েছে, যদিও শুনছিলাম যে আপনারা বিএনপির দিকে হয়তো যেতে পারেন। ইতিমধ্যেই আপনার দলের সভাপতি জামাত বিএনপি একসাথে ভোট করার কথা বলেছেন, তাহলে কি সেই দিকে যাচ্ছেন? একটু ক্লিয়ার করবেন। বিএনপি জামাত ভোট করার ব্যাপারটা যে কনটেক্সটে আমাদের পার্টি চেয়ারম্যান বলেছেন সেটা হচ্ছে ঐকমত্যের স্বার্থে। কারণ বড় দলগুলো যদি বিভাজিত হয়ে যায়, একজনের বিরুদ্ধে আরেকজন কাদা ছোড়াছড়ি রাজনীতিতে চলে আসে, তাহলে 94, 95, 96 রাজনীতিটা আমাদের কাছে পরিষ্কার যে কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা রাজনীতির পথ তৈরি হবে। অতএব সেই জায়গাতে আমরা আমাদের জায়গাটা খুব পরিষ্কার এবং এটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্টের দিল্লির আধিপত্যবাদ রাজনীতির বিরোধী যে রাজনীতির যে ফ্রেম, যে এই ফ্রেমে সবাই রাজনীতি করবে। তো সেই জায়গাতে আমাদের পার্টি চেয়ারম্যান বলেছেন যে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধরে রাখার জন্য বিএনপি, জামাত, এনসিপি অথবা চরমনাই এই দলগুলোর ভিতরে বিভাজন যেন একটা লিমিটের বাইরে চলে না যায়। যদি সেখানে প্রয়োজন হয়, বিএনপি জামাতের আগে রাজনীতি করেছে, জোট করেছে, নির্বাচন করেছে। গত 18 নির্বাচনে আপনার মনে থাকার কথা, জামাতের 25 না 30 জনকে তারা ধানের শীর্ষে প্রতীক বরাদ্দ দিয়েছে। কারণ আপনি জানবেন তখন জামাতের প্রতীক ছিল না, আদালতের রায়ের মাধ্যমে জামাতের আমির সাহেবও সেটার মাধ্যমে নির্বাচন করেছেন। অতএব সম্পর্কটা তো সেই লেভেলে ওনাদের ছিল। এত বছর জোটের রাজনীতি করেছেন, 2001-এ গভর্নমেন্ট ফর্ম করেছেন। আপনাদের অবস্থানটা একটু বলুন। তো আমাদের জায়গা হচ্ছে আমরা আওয়ামী বিরোধী আন্দোলনেও কিন্তু বিএনপির যুগপদে ছিলাম না। আমরা হচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, কিন্তু আমাদের সাথে রেগুলার বোঝাপড়া ছিল। বিএনপির সাথে আমাদের রেগুলার বসা হয়েছে, কর্মসূচি নিয়ে আমরা আলাপ করেছি, কিন্তু আমরা আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে আমাদের পার্টির স্ট্রাকচার এবং পলিটিক্সটা করে যাচ্ছি। ঠিক একইভাবে এখনো কোনো জোটে যাওয়ার ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেই। আমরা এখন পর্যন্ত এটা আলোচনা করছি যে আমাদের নিজস্ব রাজনীতি রেখে ইস্যু ভিত্তিক যেই ব্যাপারে আমরা বিএনপির সাথে একমত সেই ব্যাপারে আমরা বিএনপিকে সাপোর্ট করব, যেই ব্যাপারে আমাদের জামাতের সাথে মিল আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আছে, এনসিপির সাথে আছে, সেই ব্যাপারে আমরা আমাদের মতো করে কাজ করব, কর্মসূচি দিব, প্রেসে কথা বলবো, এবং সেটা আমরা করে যাচ্ছি। এই জন্য দেখবেন যে ইসলামী দলগুলোর যে একটা জোট হয়েছে 7 দলের, সেখানের প্রত্যেকটা ইস্যুতেই কিন্তু প্রায় আমরা একমত, কিন্তু কর্মসূচির ব্যাপারে, যুগপদে যাওয়ার ব্যাপারে আমরা একমত নই। আমরা বোধ করছি আমরা আমাদের জায়গা থেকে কথাগুলো বলবো। ঐকমত্য কমিশন যেহেতু এখনো ফাংশনাল আছে, সেখানে বিষয়গুলো রেইজ করবার সুযোগ আছে। ততক্ষণ পর্যন্ত রাজপথে কর্মসূচি দেওয়াটা আমরা সমীচীন মনে করি। অনেক ধন্যবাদ। এহসানুল হক মিলন, আপনার কাছে আসি। একই প্রশ্ন, গণ অধিকার এনসিপি এক হচ্ছে, অন্যদিকে জামাত ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ হচ্ছে এবং কিছু কিছু জায়গায় ফুয়াদ ভাইরাও বলছে যে তাদের সাথে অনেক কিছু মিলে যাচ্ছে। চ্যালেঞ্জে কাদের, কতটা চ্যালেঞ্জে পড়বেন আগামী নির্বাচনে? ইতিমধ্যে আপনাকে যেহেতু প্রার্থী হিসাবেও মোটামুটি ডিক্লার হয়ে গেছেন, একটু বলবেন। দেখুন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু রয়েছে। আমি কিন্তু ক্লিন কাট দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জনগণ, এই প্রজন্ম, তারা দেখতে পাচ্ছে ভবিষ্যৎটা কোথায়। ওয়েদার রিপিটেশন অফ দ্য ফ্যাসিস্ট অর অ্যান্টি ফ্যাসিস্ট, এই জায়গাটা আমরা একদম ডিভাইডেড হয়ে গিয়েছে। এবং যেই কারণে এই অভ্যুত্থান হলো, যেই কারণে এত আত্মহত্যা হলো, সেই জায়গাটিতে যারা এই সক্রিয়ভাবে এই আন্দোলন করেছে, এই বিপ্লব করেছে, এই গণ অভ্যুত্থান করেছে, তারা ভুল করবে না। আর বিএনপি হচ্ছে এই গ্রুপের লার্জেস্ট পার্টি। তা আমরা তো কখনো এই ভুল করতে পারি না।
সেই কারণেই আমরা সবসময় বড় পার্টি হিসাবে আমাদের নেগোসিয়েশন টেবিল ওপেন এবং ডিসকাশন সেটা ওপেন এবং ঐক্যমত্যের দিকে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। সেই জায়গাটিতে আমরা দেখছি না যে আমাদের কোনো রকম বাধা রয়েছে। এখন আসন সংখ্যা ভাব বা গভর্নমেন্ট ফর্ম করা, আসন সংখ্যা ভাগাভাগি এই বিষয়টা নিচক আমি বলবো দলের ইন্টারনাল ব্যাপার, কিন্তু আমরা যদি গ্রোসভাবে দেখতে পাই সেই জায়গায় আমরা দেখব যে না, আমরা সামনে একটা সুষ্ঠু রাজনীতি চাই, গণতান্ত্রিক প্রথা চাই এবং সেই জায়গায় আমাদের যে মূল্যবোধ রয়েছে সেটাকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। সেই যেভাবেই হোক না কেন বাংলাদেশের ভবিষ্যৎ পরিচালনার দায়িত্ব যারা এই জুলাই বিপ্লবে ছিল তাদের সকলকে নিয়ে, জনতা, রাজনৈতিক দল, ছাত্র সকলকে নিয়ে হবে। এখন কে কোথায় এমপি হবে না হবে সেটা বিরাট কোনো ফ্যাক্টর না। জামাতের সাথে একসাথে ইলেকশন করার কোনো সম্ভাবনা আপনি দেখছেন? একদমই 30 সেকেন্ডে যদি দুটোই হতে পারে, জি, কোনোটাই আমি উড়িয়ে দিতে পারি না। সকলে মিলে যদি আমরা মনে করি যে আমরা এই বিভেদ ভুলে গিয়ে আমরা দেশকে ঠিকভাবে পরিচালিত করব, একত্র হতে পারে। অথবা আমরা তো গণতান্ত্রিক পথটাকে টিকিয়ে রাখার জন্য জামাত বা বিএনপি কে বিরোধিতা হবে সেটা জনগণ জানে, তাহলে হতে পারে। কিন্তু আমাদের মানসিকতা, এই যে দলগুলোর কথা বলছেন সকলের মানসিকতা এক এবং একাত্মতা হয়ে আছে। সেই জন্য আমি ভবিষ্যৎ বাংলাদেশকে খুব সুন্দর দেখতে পাই। মিলন ভাই, আমি একটা প্রশ্নের উত্তর পাইনি, 30 সেকেন্ডে চাই। সেটা হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলোকে প্রধান প্রতিদ্বন্দ্বীর জায়গায় দেখবেন নাকি আভ্যন্তরীণ, আপনাদের তো নিজেদের মধ্যেও অন্য কেউ মনোনয়ন চাইবেন, নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বও রয়েছে বড় দলগুলোর, তো ইন্টারনাল সেই দ্বন্দ্ব কিংবা সেইটাকে প্রধানতম চ্যালেঞ্জ দেখছেন? না, এমন তো কিছু তো আমি নিজেও আশা করি না সরকারি দলই বিরোধী দল হবে, এই প্যাটার্নটা তো নাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিরোধী দল বিরোধী দলের মতোই হবে, সরকারি দল সরকারি দলের মতোই হবে। না, আপনাদের অভ্যন্তরীণ যে মনোনয়ন তো অন্য কেউ চাইতে পারেন না, আমাদের মনোনয়ন সিস্টেমটা যেটা আমি গতকালকে দেখা করে বুঝতে পারলাম, একদিন আমার সাথে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, একদম সার্ভে, ইনডেপথ সার্ভে করা হয়েছে, রিগোরাস সার্ভে করা হয়েছে এবং সেখান থেকে এটাকে আলোচনার মাধ্যমে কোন কোন ক্যান্ডিডেট প্রবেবল তাদেরকে ডেকে নিয়ে বলে দেওয়া হচ্ছে যে ইউ গো হেড অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং, যেন দলীয় কোন দল না থাকে এবং এলাকা ভিত্তিক যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে। সেজন্য ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। অনেক ধন্যবাদ। 30 সেকেন্ড আমি সময় পাবো। ঢাবির নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের মন্তব্য আবারও প্রতিবাদ জানিয়েছে ডাকসু। মাদ্রাসা হয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আরও বেশ কিছু কথা বলেছেন। ডাকসু থেকে ইতিমধ্যেই এটির নিন্দাও জানানো হয়েছে। কিভাবে দেখছেন, এটি কি বিএনপির জন্য ভালো হচ্ছে? একদম 30 সেকেন্ডে একটা জেনারেশনাল মানে লুপহোল যদি ভয়েড বলি আর কি, যে তারা যেই প্রজন্মে বেড়ে উঠেছেন তারা যে পরিমাণ আপনার বাম, আওয়ামী, ছাত্রলীগ এবং ইসলাম বিদ্বেষী একটা কলকাতার ন্যারেটিভের ভিতর থেকে ছাত্র রাজনীতি করেছেন, ওই সফটওয়্যারটা এখনো 60-এর দশক থেকে আপডেট হয় নাই। এবং সমস্যা হচ্ছে ওনার সফটওয়্যার যে আপডেটেড না এটা উনি বুঝতে পারতেছেন না। এবং শুধু উনি না, ওনার জেনারেশনের টোটাল পলিটিক্যাল ক্লাস যা আছে তারা সবাই এই রাজনৈতিক হীনমন্যতায় ভুগতে পারছেন। বাংলাদেশের মাটি, মানুষের, গ্রামের, কাদার লেখাপড়া, শিক্ষা ব্যবস্থার ইতিহাস হচ্ছে মাদ্রাসার সাথে জড়িত। যেই জমানাতে এই জমিনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আসে নাই, সেই জমানাতেও শত শত বছরের পুরাতন মাদ্রাসা এই অঞ্চলে আছে। তারা ইতিহাস জানেন না, মূর্খতার রাজনীতির পরিণতি ভয়াবহ হবে। শুধু আওয়ামী লীগকে দেখেন। অনেক ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অসংখ্য ধন্যবাদ আনোয়ার এহসানুল হক মিলন, এবং আপনার জন্য শুভকামনা জানিয়েই ফুয়াদের জন্য অবশ্যই জানিয়ে শেষ করছি আজকের আমার টিভি সংলাপ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই সকল কিছুর উপরে দেশ, আর সেই বাংলাদেশটাকে একটু কল্যাণমূলক দেশ হিসাবে গড়তে। আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।